দাদা, আরজিকর খুন এবং ধর্ষণ কাণ্ডে তিলোত্তমার মর্মান্তিক পরিণতির কারণে গত 9ই আগস্ট থেকে কলকাতা সহ সারা রাজ্য এবং সারা দেশ প্রতিবাদ প্রতিরোধে সোচ্চার। যে প্রতিবাদ আজকে প্রায় 41 দিন হয়ে যাবার পরেও সেই প্রতিবাদের আগুন কিন্তু নিভছে না। বিভিন্ন জায়গায় এখনো মশাল মিছিল হচ্ছে, সাধারণ মানুষের সোচ্চার প্রতিবাদ মিছিল লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো প্রায় সমাগত, প্রায় এসে গেছে। সেই সময় দাঁড়িয়েও এই রকম প্রতিদিন যে বড় বড় মিছিল মিটিং সংগঠিত হচ্ছে, ফলে একটা দিকে দেখা যাচ্ছে যেমন একটা প্রতিবাদ হচ্ছে, এটা যেমন একটা মানুষের কাছে একটা ধন্যবাদ পাওয়ার মতো বিষয় যে একটা ঘটনার বিরুদ্ধে একটা প্রতিবাদ হচ্ছে। পাশাপাশি প্রচুর মানুষ বিরক্ত হচ্ছেন এই কারণে যে যেখানে মানুষ জানতে পেরেছে যে ঘটনায় সিবিআই এনকোয়ারি হচ্ছে, স্বয়ং সুপ্রিম কোর্টের মনিটরিং এ সেই এনকোয়ারি চলছে, তারপরেও এত প্রতিবাদ, এত মিছিলের নামে এত রাস্তাঘাট ব্লক করে মানুষের একটা যে এই যে পুরো বিষয়টা কিভাবে দেখছেন যদি একটু ব্যাখ্যা করেন। আরজি করে যে ঘটনাটা ঘটেছে গত 8-9 অগাস্টের মাঝরাতে, সেই ঘটনা ভারতবর্ষে প্রায় প্রথম ঘটল বলতে পারা যায়। একটি সরকারি হাসপাতাল, তার একজন এমডি পাঠলতা ছাত্রী, সে কলকাতার রাজধানী শহরের উপরে আরজি কর একটি সরকারি হাসপাতাল এবং অত্যন্ত পুরনো হাসপাতাল, সেই হাসপাতালে সে খুন এবং ধর্ষণ, তারপরে এই ধর্ষণ এবং খুনের ঘটনার পরে যেটা স্বাভাবিকভাবে হওয়া উচিত ছিল, যে বাড়ির লোককে খবর দেয়া, তাদেরকে নিয়ে আসা, তাদেরকে বডি দেখানো, তা এবং যে সমস্ত ক্রাইম সিন সেটাকে প্রপারলি প্রোটেক্ট করা, এবং প্রথম থেকেই কারা কিভাবে যুক্ত সেটাতে পুলিশ অনেক বেশি মনোযোগ দেবে এবং অত্যন্ত তৎপরতার সঙ্গে সরকার, স্বাস্থ্য দপ্তর, পুলিশ দপ্তর এরা এবং হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টিকে স্বচ্ছতার সঙ্গে এরকম একটা নির্মম নৃশংস ঘটনার বিরুদ্ধে যা যা স্টেপ নেওয়া দরকার সেগুলো নেবে। কিন্তু আরজি করে তা হয়নি। একজন বাবা মা তার সন্তান হারিয়েছে, তাকে 3 ঘন্টা বসিয়ে রাখা হয়েছে। যে ক্রাইম সিন যেখানে ঘটনাটা ঘটেছে বলা হচ্ছে, সেখানে তার সন্দীপ ঘোষের আইনজীবী, সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ অভিজ্ঞ দে, সন্দীপ ঘোষের অন্য যারা ক্লোজ অ্যাসোসিয়েটস, তারা সব চলে আসছে বিভিন্ন জায়গা থেকে। অর্থাৎ গোটা ঘটনাটা প্রমাণ লোক এবং ধামাচাপা দেওয়ার যে প্রচেষ্টা, কখনো প্রথমে আত্মহত্যা, প্রথমে অসুস্থ, তারপরে আত্মহত্যা, তারপরে মৃত্যু, ঘটনাটাকে খেপে খেপে করা হচ্ছে। পোস্টমর্টেম যেভাবে করা হয়েছে, যেভাবে ওখানে 48টা চেম্বার আছে, এই 48টা চেম্বারের টেম্পারেচার হচ্ছে 4 ডিগ্রি। কলকাতায় অত্যন্ত আধুনিক উন্নত মানের মর্গ থাকা সত্ত্বেও ডেড বডি সেখানে প্রিজার্ভ না করে তড়িঘড়ি করে ডেড বডি পুড়িয়ে দেওয়া হলো। পোস্টমর্টেম যারা করলেন সেই লোকগুলো সম্পর্কে কিছু প্রশ্ন থেকে গেল, এবং বাড়িতে পুলিশ পৌঁছে গেল, বাবা মাকে টাকা অফার করা হলো, সেই টাকার অফার করা হয়নি বলে আবার চাপ দিয়ে তাকে দিয়ে বলানো হলো, আবার সেটা সংবাদ মাধ্যমে উঠে এলো না, টাকার অফার দেয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী পরবর্তীকালে বললেন আমি 10 লাখ টাকা দিতে রাজি আছি যদি এই মেয়েটার জন্য আপনারা কেউ কিছু করেন। এবং শেষে যেটা হলো, এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন গোটা রাজ্য, গোটা দেশ, গোটা এমনকি বিদেশের মাটিতেও প্রতিবাদে মানুষ সোচ্চার হয়ে উঠল, তখন মুখ্যমন্ত্রী নিজেই নেমে বললেন আই ওয়ান্ট জাস্টিস বলে। উনি কার কাছে জাস্টিস চাইছিলেন, কেন জাস্টিস চাইছিলেন, যার জাস্টিস দেওয়ার কথা তিনি জাস্টিস চাইছেন, তিনি ফাঁসি চাইছেন। এবং ভাইপো বলে দিলেন যে এনকাউন্টার করো, অর্থাৎ উত্তরপ্রদেশে যেমন ধরে ধরে মেরে দেওয়া হয়, সেখানে কোর্ট কাছারি আইন কানুনের কোনো বালাই নেই, ধরে এনকাউন্টার করো। সেই এনকাউন্টার করার কথা বলছেন একজন সাংসদ।
অর্থাৎ এই যে শাসক দলের ভূমিকা, যে কেউ নিজেই নেমে বলছে জাস্টিস ফর আরজি কর, কেউ বলছেন ওকে গুলি করে মেরে দাও, এবং সে মুখ্যমন্ত্রী বলছে ওকে ফাঁসি দাও। আরে ফাঁসি দেবে না গুলি করবে না এটা তো কোর্ট ঠিক করবে। সরকারের কাজ হচ্ছে তদন্তটাকে ঠিক মতো চলছে কিনা, তদন্ত ঠিক মতো হচ্ছে কিনা, তদন্তে ধামাচাপা দেওয়া হলো কিনা, যারা যুক্ত তাদের দেখা গেল, তাদেরকে প্রপারলি খুঁজে বার করা। এবং যখন এটা সিবিআই এর কাছে গেল, তার আগে 4 দিন কলকাতা পুলিশের যে হাতে সময় ছিল, সেই 4 দিনের মধ্যে যে সন্দীপ ঘোষকে ধর্ষণ এবং খুনের মামলায় গ্রেপ্তার করা হলো, তাকে একটা জিজ্ঞাসাবাদ করা হলো না, তাকে কখনো কাস্টডিতে নেওয়া হলো না। শুধু তাই নয়, উল্টো সরকার তাকে 3 ঘন্টার মধ্যে আরজিকর থেকে যখন থেকে রিজাইন করছেন বা ছুটিতে যাচ্ছেন, তাকে ন্যাশনাল মেডিকেলের প্রিন্সিপাল হিসেবে আবার যোগদান করবার জন্য তাকে সরকার সুপারিশ করছে। তবে স্বাস্থ্য দপ্তর একজন খুনি এবং ধর্ষণের কেসে যুক্ত মানুষকে কিছুদিন আগেই অন্য একটি কলেজের প্রিন্সিপাল হিসেবে নিয়োগ করতে গিয়েছিলেন এই বিভৎস ঘটনার পরে। ফলে সরকার কতটা অপদার্থ, তার সদিচ্ছার অভাব কতটা, এবং কতটা কি পরিমাণে তারা এই ক্রিমিনালদের সঙ্গে যুক্ত, সেটা কিন্তু মানুষ বুঝতে পেরে গেছে। এবং যত দিন যাচ্ছে আরজি কর নিয়ে নতুন নতুন তথ্য সামনে আসছে। কখনো দেখা যাচ্ছে সেখানে অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা হতো, সেই চক্র কাজ করতো। কখনো সেক্স র্যাকেট ওখানে সক্রিয় ছিল, কখনো ডাক্তারদের বদলি, ডাক্তারদের প্রমোশন, ডাক্তারি পরীক্ষা, প্রশ্নপত্র ফাঁস, প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর, এবং কি ফাইনাল ডিগ্রি কে কবে পাবে না পাবে, সবটাই একটা চক্র সেখানে নিয়ন্ত্রণ করতো। এবং টিএমসিপির এক নেতা, তার দাপটে ওখানকার জুনিয়র ডাক্তাররা, অনেক সিনিয়র ডাক্তাররা মাথা নিচু করে সবটা হজম করতেন, যেমন এর আগে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি। ফলে এবং একই ঘটনা এখন উত্তরবঙ্গে ঘটেছে, একই ঘটনা সাগর দত্ত মেডিকেল কলেজে ঘটেছে, এবং একই ঘটনা ঘটেছে আর আমের ডেন্টাল কলেজে, কলকাতার বুকে, একেবারে কলকাতা শহরের বুকে আর আমের ডেন্টাল কলেজ, ভারত পশ্চিমবাংলার সবচাইতে অগ্রণী যে চিকিৎসা প্রতিষ্ঠান এবং ডেন্টাল কলেজ। সেখানেও গত 9 বছর ধরে একজন অস্থায়ী মানে প্রিন্সিপাল, তিনি ইনচার্জ হিসেবে বসে আছেন, এবং স্বাস্থ্য দপ্তর তাকে মদত দেওয়ার জন্য স্থায়ী উপাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রেও কোনো বিজ্ঞপ্তি জারি করছে না, শুধুমাত্র তার ইনফ্লুয়েন্সে। কারণ স্থায়ী উপাচার্য নিয়োগ করলে বা অধ্যক্ষ নিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে ওনার এই যে 9 বছরের মৌনসী পাট্যটা চলে যাবে। এবং শুধু তাই না, এখানেই শেষ নয়, আমরা সুদীপ্ত রায়ের মেয়েকে দেখছি, তিনি জয়েন্ট এন্ট্রান্সে কোনো র্যাঙ্ক না করেই ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছেন, এখন তিনি পিজিতে ডাক্তারি করছেন। এবং এই যে ডক্টর গিরি আর আমেন ডেন্টাল কলেজে, তার মেয়ে ক্লিনিক্যাল টিউটর ছিল, সেখান থেকে তিনি এনআরএসের প্রফেসর, এখন অ্যাসোসিয়েট প্রফেসর। এবং এই যে ডেন্টাল কলেজের যিনি প্রিন্সিপাল, তিনি আবার স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের ডিন অফ ফ্যাকাল্টিস, এবং উনি ডিন হিসেবে কাজ করছেন। এবং শুধু ডিন হিসেবে কাজ করছেন না, উনি নিজে ডেন্টাল সার্জন, উনি নিউরোলজি, অর্থোপেডিক, অন্য এমএস যারা করছেন, এমডি করছেন, তাদের বিভিন্ন পেপারে, তাদের থিসিস পেপারে তিনি সই করছেন, অথচ নিজে একজন ডেন্টাল সার্জন। অর্থাৎ অনিয়মের চূড়ান্ত হচ্ছে, এবং ভয়াবহ সমস্ত তথ্য মানুষের সামনে আসছে। আজকে যে গোটা রাজ্য জুড়ে এই পুজোর আগে উৎসবে ফেরার কথা বলা হচ্ছে, এই উৎসবের ফেরার ডাক উপেক্ষা করে মানুষ যে পথে নেমেছে, এবং প্রতিদিন প্রতি মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে যে সমস্ত প্রতিবাদ সংগঠিত হচ্ছে, তার কারণ হচ্ছে দিনের পর দিন যে দুর্নীতিগুলি স্বাস্থ্যক্ষেত্রে হয়েছে, সেগুলো মানুষের সামনে একটার পর একটা চলে আসছে, যেটা মানুষ দেখে স্তম্ভিত হচ্ছেন। বাঙালি হিসেবে, রাজ্যের অধিবাসী হিসেবে আমাদের লজ্জা করছে, মাথা নত হচ্ছে। এই মাথা নত হতে হতে এমন একটা জায়গায় গিয়েছে, মানুষ এবার ঘুরে দাঁড়াবার চেষ্টা করছেন। তাই এই প্রতিবাদ গোটা শহর জুড়ে, রাজ্য জুড়ে, গ্রামান্তর জুড়ে আমরা দেখতে পাচ্ছি। দাদা, এবার একটা প্রশ্ন হচ্ছে, আমরা দেখলাম 9ই আগস্টের পর থেকে এখনো পর্যন্ত মানে ডাক্তারদের একটা দীর্ঘ কর্মবিরতি, এবং সেই দীর্ঘ কর্মবিরতি কালীন বহু মানুষ, সরকারি হিসেবে যেটা বলা হচ্ছে প্রায় 7.5 লক্ষ মানুষ, তারা
সরকারি চিকিৎসা পরিষেবা পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন এবং 30 জনের মতো মানুষ তারা বিনা চিকিৎসায় মারা গেছে। এই যে ডাক্তারদের কর্মবিরতি এবং সেই সময় থেকেই উই ওয়ান্ট জাস্টিস বলে তারা যে স্লোগান তুলেছিলেন, সেই স্লোগানের মূল লক্ষ্য ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং যেখানে কিছু কিছু সংগঠন কিছু কিছু জায়গা থেকে এটাও উঠেছিল এক দফা, এক দাবি এক দাবি দাবি এক দাবি এক এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ। তো সবকিছু পরেও দেখা গেল সবশেষে যে এই আন্দোলনের অভিমুখটা ঘুরে গিয়ে এখন সিজিও কমপ্লেক্সে চলে গেল। গতকাল আমরা দেখলাম যে একটা বিশাল ডাক্তারদের মিছিল, সেটা সিজিও কমপ্লেক্সের উই ওয়ান্ট দাবি। তো আপনার কি মনে হয় যে এই যে মানে এই পুরো বিষয়টা প্রথম থেকেই জল ঘোলা করা হলো না খানিকটা? এটা প্রথম থেকেই তো সিবিআই কি ওপর চাপ সৃষ্টি করলে সেটা কি আরো বেশি পজিটিভ হতো না? না, প্রথমত স্বাস্থ্যক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি এবং যে নৃশংস ঘটনাটি ঘটেছে, এর জন্য পশ্চিমবাংলার স্বাস্থ্যমন্ত্রী 16 আনা দায়ী। একই সঙ্গে পুলিশ মন্ত্রীর যে ব্যর্থতা, সেটাও আমরা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এই 14 তারিখে রাতে যে ভাঙচুর এবং প্রমাণলোপের ঘটনা ঘটে, ফলে পুলিশ কতটা অপদার্থ, কতটা নিষ্ক্রিয়, সেটা মানুষের কাছে পরিষ্কার হয়েছে। তার জন্য দায়ীকে সিবিআই নয়, এ রাজ্যের পুলিশ মন্ত্রী। স্বাস্থ্যক্ষেত্রে যে ব্যাপক দুর্নীতি এবং স্বাস্থ্যক্ষেত্রে যে কোটি কোটি টাকার দুর্নীতি চলছে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, এবং সরকারি হাসপাতালে এক একটা সিট 35,000, 30,000, 35,000 টাকায় বিক্রি হয়। এবং এখন যে তথ্য সামনে আসছে তাতে যদি দেখা যায়, হিসেব করলে পশ্চিমবাংলার কলেজ সরকারি হাসপাতালে 60 থেকে 70 হাজার কোটি টাকার দুর্নীতি প্রতি বছর হচ্ছে। 60 থেকে 70 হাজার কোটি টাকার দুর্নীতি, যেটা 1981-82 সালে ছিল 20 কোটি টাকা, সেটা এখন 60 হাজার কোটি টাকায় পৌঁছেছে। এই ব্যাপক দুর্নীতির যে চিত্র সামনে আসছে, তার জন্য দায়ী রাজ্য সরকার। ফলে প্রথম যে ক্ষোভটা রাজ্য সরকারের, সেটা কিন্তু রাজ্য সরকার এবং পুলিশের বিরুদ্ধে। যে কারণে লালবাজারে তারা গিয়েছিল, ওই শিরদাঁড়া নিয়ে মিছিল করেছিল, সারা রাত সেখানে জেগেছিল, এবং পুলিশ বাধ্য হয়েছে সেই ডেপুটেশন গ্রহণ করতে, এবং মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছেন বিনীত গোয়েলকে ওখান থেকে সরাতে। যদিও এই সরানোর জন্য তাদের কোনো সমস্যা হয় না, কারণ যাদেরকে সরিয়েছেন তাদেরকে অন্য অন্য জায়গায় রিহ্যাবিলিটেট করা হয়। ফলে একটা ক্ষেতের ফসল ফুরিয়ে গেলে গরু পাশের ক্ষেতে চলে যায় ফসল খেতে, ফলে তাদের গরুর কোনো সমস্যা হয় না। কিন্তু মালিক বলেন, আমার ক্ষেত্রে তো আর গরু চড়ছে না, দেখে নাও। মমতা ব্যানার্জি এইটা বুঝিয়েছেন ডাক্তারদের, ফলে ডাক্তাররা এখন ওইটাকে ছেড়ে দিয়ে সিইও কমপ্লেক্সে চলে গেছেন। কিন্তু রাজ্য সরকারের দায় ছিল, এবং প্রথম দিক থেকে এরা যা কথাবার্তা বলে এসছে তাতে পরিষ্কার যে তারা এই দুর্নীতিকে ঢাকতে চাইছেন, এই হত্যাকে গোপন করতে চাইছেন, এই তথ্য প্রমাণ লোপাট করতে চাইছেন। এবং টালা থানার ওসি যে কারণে গ্রেপ্তার হয়েছেন, এই জাতীয় ওসিকে তো রাজ্য সরকার দিনের পর দিন পুষেছেন। এবং বড় একটা, যে মাথায় কারো বড় একজন হাত আশীর্বাদ না থাকে, তাহলে সন্দীপ ঘোষ এই মৌরুষি পাটটা গেড়ে বসতে পারতেন না। কারণ পশ্চিমবাংলায় একটা গাছের পাতা যদি নড়ে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নড়ে। এখানে কিন্তু দেখা যাচ্ছে এত বড় দুর্নীতি, 60,000 কোটি টাকার দুর্নীতি, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে এবং পুলিশ মন্ত্রী হিসেবে তিনি 16 আনা ব্যর্থ। উল্টো দিকে যদি দেখি, ডাক্তাররা যখন বুঝিয়ে দেওয়া হলো যে আমরা তো কয়েকজনকে সরিয়ে দিয়েছি ইত্যাদি, এবং তাদের নিরাপত্তার একটা দাবি ছিল, সেটা নিয়ে একটা টাস্ক ফোর্স তৈরি করে দেওয়া হয়েছে, তারা আপাতত এইটা দেখে সিজিওমুখী হয়েছে তাদের আন্দোলন। আর রোগী মৃত্যুর যে খবরটা বলছি, সুপ্রিম কোর্টে তারা যে লিস্ট দিয়েছে রাজ্য, যে প্রায় 30 জন রোগী বিনা চিকিৎসায় মারা গেছে, তার প্রথম তালিকায় যে প্রথম নামটি ছিল উত্তরবঙ্গের বালুরঘাটের পবন শর্মা, ক্লাস 3 একজন ছাত্র, সেই মৃত্যুটা কিন্তু হয়েছে বালুরঘাট হাসপাতালে। ও বালুরঘাটে কিন্তু মেডিকেল কলেজ নেই, ওখানে কোনো স্ট্রাইকও হয়নি, ওখানে কোনো এজিটেশনও হয়নি, কারণ ওখানে কোনো কলেজই নেই উত্তর বালুরঘাটে। এবার ফলে এই মৃত্যুর খবর তার পরিবার কিন্তু ওই টাকাটা নিতেও অস্বীকার করেছে, যে 2 লাখ টাকা দেওয়া হয়েছিল, তালিকার যে 1 নম্বরে ছিল। এবার যদি আপনি 10 নম্বরে আসেন, তাহলে দেখবেন একজন বাঁকুড়ার লোক মারা গেছে, তালিকায় নাম ঢোকানো হয়েছে, তার বাড়ির লোক এবং বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের সুপার, তারা দুজনেই স্বীকার করেছেন যে লোকটি আগে বাঁকুড়া সম্মেলনীতে ভর্তি হয়েছিল, ভালো হয়েছিল, বাড়ি চলে গিয়েছিল, তারপরে 2 দিন বাদে আবার অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হয় এবং নার্সিংহোমে মারা যায়। তাকেও কিন্তু তালিকার মধ্যে ঢুকিয়ে নেওয়া হয়েছে। এবং কোন্নগরের বিক্রম ভট্টাচার্য,
বিক্রম ভট্টাচার্য কি কারণে ওখানে অসুস্থ হয়ে পড়েছিল, কিভাবে ডাম্পার তার পায়ের উপর দিয়ে চলে গিয়েছিল, সে কিন্তু পুরো সুস্থ ছিল না। এবং ভোরের দিকে সুস্থ ঘটনাটা, ছিল না বলেই তো স্যার ভর্তি হতে না না গেছিল। না না সুস্থ ছিল না 3 মানে ঘন্টা তাকে যখন ফেলে রাখা যখন হয়েছে। ওই এখানে যে কাজটা করছিল এই কাজটাই কিন্তু কতটা সঠিক ছিল ছিল এটা নিয়েই প্রশ্ন উঠছে। তারপরে তার অ্যাক্সিডেন্ট হয়, তার পায়ের উপর দিয়ে ডাম্পার চলে যায়। শেষ রাতের ঘটনা, তাকে সকালবেলা নিয়ে যাওয়া হলো শ্রীরামপুর ওয়ার্লস হসপিটালে। ওয়ার্লস হসপিটালে সুপার বলছে তাকে রেফার করা হলো মেডিকেল কলেজে, কিন্তু তাকে মেডিকেল কলেজে না নিয়ে গিয়ে চলে নেওয়া হলো আরজি করে। আরজি করে তার পায়ে ব্যান্ডেজ হয়েছে, তাকে ওষুধ ইঞ্জেকশন দিয়েছে, তার বেড টিকিট হয়েছে। তার মায়ের তারপর সে 3 ঘন্টা তাকে ফেলে রাখা এই হয়েছে। ফেলে সেই রাখা, এই যে কথাটা এই ডিপার্টমেন্ট করেছে, কারণ তার হচ্ছে মা তার অভিযোগ করছে। তার এক্সরে থেকে শুরু করে তার যা যা করার কথা ছিল, এখান লোকজন হসপিটাল সভাপতি পরিকাঠামো অত্যন্ত দুর্বল, জুনিয়র ডাক্তাররা কাজ না করলে পরিকাঠামো ভেঙে পড়তে বাধ্য পশ্চিমবাংলায়। আর পশ্চিমবাংলার হসপিটালগুলো টিকে আছে, সরকারি হাসপাতালগুলো জুনিয়র ডাক্তারদের উপর, যেটা আমাদের ধারণা আগে ছিল না। এখন দেখছি বহু জায়গাতে ডাক্তার নেই, ডাক্তার নিয়োগ হচ্ছে না, ডাক্তার নিয়োগ বন্ধ করে দিয়ে এই জুনিয়র ডাক্তারদের দিয়ে কাজ করানো, যার জন্য একজন জুনিয়র ডাক্তারকে টানা 35 ঘন্টা 36 ঘন্টা ডিউটি করতে হয়। ফলে তারা যদি ডিউটি না করে তাহলে সরকারি পরিকাঠামো ব্যাহত হবেই। এবং তারা কিন্তু এই ব্যাপক দুর্নীতি বছরের পর বছর চলেছে। তারপরে একটি মেয়ে খুন হলো, ধর্ষণ হলো, তার প্রমাণ লোপাট হলো, তার সাথে যারা যুক্ত তাদেরকে আড়াল করার নানা রকম চেষ্টা হলো। তারপরে এবং সেই প্রিন্সিপালকে এরা প্রাইস পোস্টিং দিয়ে ন্যাশনাল মেডিকেলে পাঠিয়েছিল। এই যদি পরিকাঠামো তৈরি করা হয়, সেই পরিকাঠামো কখনোই মানুষকে প্রকৃত সেবা দিতে পারে না। বিক্রম ভট্টাচার্যের মৃত্যু তার প্রমাণ। যে ডাক্তাররা ওখানে উপস্থিত ছিলেন তারা কিন্তু টিকিট হেড তৈরি হয়েছে, রেজিস্টারে নাম উঠেছে, প্রাথমিক চিকিৎসাও তার করা হয়েছিল। কিন্তু আগের দিন ভোর থেকে যে রক্তপাত তার হয়েছে এবং যে ট্রিটমেন্টটা শ্রীরামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে হওয়ার কথা ছিল, তাকে মেডিকেলে না নিয়ে গিয়ে আরজি করে নিয়ে যাওয়া হয়, এর মধ্যেই একটা মানে আপনি চক্রান্তের বলছেন গন্ধ এর আছে, মধ্যে একটা চক্রান্তের গন্ধ আছে। এবং যে সুপার স্পেশালিটি হসপিটাল, মাল্টি স্পেশালিটি হসপিটালের গর্ব করা হয় বারবার, সেগুলোর যে প্রকৃত চেহারা কি, এই ট্রিটমেন্টটা পায়ের উপর দিয়ে একটা গাড়ি চলে গেছে, তার জন্য দুটো পা এম্পুট করতে হবে, প্রাথমিক চিকিৎসা করতে হবে, এটা শ্রীরামপুর হসপিটালই করা উচিত ছিল। একজন মানুষ এই দেশে, এই পশ্চিমবাংলার একজন নাগরিক, তিনি যদি সাব ডিভিশন হাসপাতালে এই ট্রিটমেন্টটা না পান, তাকে যদি কলকাতার হাসপাতালে ছুটতে হয়, আর যে হাসপাতালে এত গন্ডগোল, যে হাসপাতালে কেন্দ্র করে উত্তাল অবস্থা সারা রাজ্যে, সেই হাসপাতালকে নিয়ে যাওয়া হলো, অথচ রেফার করা হয়েছিল মেডিকেল কলেজে। এই বিষয়টা বুঝতে হবে যে সরকার চেয়েছিল যে কিছু মৃত্যু হোক, যে মৃত্যুগুলোকে আমরা সামনে রেখে এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে পিছনে মানুষকে খেপিয়ে দিতে পারবো। তা নাহলে কি করে নার্সিংহোমের যে মৃত তার নাম উঠে আসে, কি করে 3 বছরের একটি ক্লাস 3 একটি শিশু সে মারা যাচ্ছে, যেখানে মেডিকেল কলেজই নেই সেখানে মারা যাচ্ছে, অথচ তার মৃত্যু ওই জুনিয়র ডাক্তারদের গাফিলতির জন্য তুলে দিয়ে। এবং তারা একটা দেশ বাঁচাও মঞ্চ করেছে, আসলে সেটা ধর্ষক বাঁচাও মঞ্চ। সেই মঞ্চ থেকে বলা হলো সরকারি তথ্যের সঙ্গে সেই চার্ট মিলিয়ে দেখা হয়েছে, অথচ সেটা পুরোপুরি ভাওতা। ফলে কিছু মৃত্যু নিশ্চয়ই হয়েছে, কিন্তু ওই 30 জনের যে তালিকা দেয়া হয়েছে তার সঙ্গে ওই তালিকাটা সরকারের প্রকাশ করা উচিত। এই এই 41 দিনের মধ্যে পশ্চিম বাংলায় মেয়েদের উপর কতগুলো বলাৎকারের ঘটনা ঘটেছে, কতগুলো শ্লীলতাহানি হয়েছে, কতগুলো ধর্ষণের ঘটনা হয়েছে। দাদা একটা জিনিস বলবো যে এই দীর্ঘ কর্মবিরতির কারণে একটা অভিযোগ আসছে, প্রাইভেট নার্সিং হোম গুলো, হসপিটাল গুলো তাদের এই সময় তাদের ব্যবসা 40% বৃদ্ধি পেয়েছে। এবং বহু প্রাইভেট নার্সিং হোম হসপিটালে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে সেখানে ট্রিটমেন্ট পেতে গেলে একজন মানুষকে আগে যে পরিমাণ টাকা খরচা করতে হতো, এখন তার 3 গুণ 4 গুণ টাকা তাদের কাছ থেকে ডিমান্ড করা হচ্ছে। ফলে বহু গরিব মানুষ, প্রান্তিক মানুষ যারা সরকারি হসপিটালে ট্রিটমেন্ট পেয়ে অভ্যস্ত, তারা এখন বাধ্য হচ্ছেন তাদের কারো কেউ জমি বেচে, কেউ গয়না বেচে এই সমস্ত হসপিটালে তারা ট্রিটমেন্ট নিতে যাওয়া যায়। এটা নিয়ে কি বলবেন? পশ্চিমবাংলায় এমনি সরকারি হাসপাতালে যে পরিকাঠামো সেটা অত্যন্ত দুর্বল, এবং একটা সরকারি বেড পেতে 30 থেকে 35 হাজার টাকা ঘুষ দিতে হয়। ফলে এটা কিন্তু পশ্চিমবাংলা আগেও হয়েছে, যে টোটাল রুগী কলকাতায় আসে বা কলকাতামুখী হয় তার 40% চলে যায় বেসরকারি জায়গাতে, কারণ সরকারি জায়গাতে যাকে ট্রিটমেন্ট হয়নি। বিভিন্ন হাসপাতালে ঘুরে ট্রিটমেন্ট না পেয়ে পথে রুগী মারা গেছে। পশ্চিমবাংলায় এই ঘটনাটা নতুন নয়, অনেকবার হয়েছে, বহুবার আমরা এটা দেখেছি। ফলে পরিকাঠামোর অভাব এবং দুর্নীতি,
এই দুটো অঙ্গাঙ্গিভাবে জড়িত। একদিকে পরিকাঠামোর অভাব, অন্যদিকে দুর্নীতি। এই কারণেই বেসরকারি হাসপাতালগুলো রমরমা বহুদিন থেকে চলছে। আজকে জুনিয়র ডাক্তারদের যদি স্ট্রাইক নাও থাকতো, তাহলেও দেখতেন যে বাড়ি ঘর বিক্রি করে বা আরো যা সব বিক্রি করে বেসরকারি ক্ষেত্রে ট্রিটমেন্ট করতে যাচ্ছে। এই সংখ্যা প্রচুর, আমি নিজে জানি। শুধু এবং এই রোগটা কিরকম ছড়ানো মানে ছোঁয়াচে আমি বলছি যে এইমসে দেখাবার পরেও এইমসে শুধুমাত্র পরিকাঠামোর দুর্বলতা, অ্যানেস্থেসিস নেই বলে, অর্থাৎ অজ্ঞান করবার জন্য ডাক্তার তিনি নেই, তার জন্য তালিকা তৈরি করা হয়েছে ইন্টারভিউ দিয়ে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার চিকিৎসক নিয়োগ না করার জন্য এক একজন রুগীকে একটা ইয়ের জন্য অপারেশনের জন্য 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। তারা সেই পরিকাঠামো কোনো সরকারি হাসপাতালেও নেই কলকাতার। ফলে কি হচ্ছে, আপনি যে অনেক ধরনের অপারেশন আছে, বিশেষ করে অর্থোপেডিক অপারেশন, সেগুলো করতে হচ্ছে প্রাইভেটে। এটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। জুনিয়র ডাক্তাররা কাজে যোগদান করলেও এই দুর্নীতি এবং পরিকাঠামোর যে ঘাটতি সেটা থেকে যাবে। কারণ এখানকার স্বাস্থ্যমন্ত্রী তিনি এই গোটা ব্যাপারটা যেভাবে গড়ে তোলবার জন্য যে যোগ্যতা লাগে, যে মেধা লাগে, যে আন্তরিকতা লাগে, সেটা তার নেই। শেষ প্রশ্ন, এই মুহূর্তে এই আরজিকর কাণ্ডের তদন্তভার তো সিবিআই করছে, যে সেই সিবিআই যাকে প্রতিদিন আদালতে গিয়ে ভৎসনার মুখে পড়তে হচ্ছে বিভিন্ন ঘটনায়, এবং এই সিবিআই যে কিছুদিন আগে গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করেছিল, সেই অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকন্যা দুজনেই বেল পেয়ে গেল, জামিন পেয়ে গেল। দেখা গেল দুর্নীতি, শিক্ষা দুর্নীতির কিংপিন যে মানিক ভট্টাচার্য, মাস্টার মাইন্ড, সেও কিছুদিন আগে জামিন পেয়ে গেল। তো এই জায়গায় দাঁড়িয়ে এই কেসে, এই ধর্ষণ কেসে সিবিআই তদন্ত কতটা আস্থা রাখা যায়, কি বলবেন? আমাদের দেশে যে কোনো অন্যায়, আপনি যদি সে 82 সালের বর্ণালী দত্ত নার্স কুচবিহারে তার হত্যার কথাই বলি, বেরিয়েছে। পশ্চিমবঙ্গে যারা সিবিআই এর যারা কাজ করে তারা পুলিশের থেকে খুব যে আলাদা উন্নত কিছু তা নয়, শুধুমাত্র ডিপার্টমেন্টটা আলাদা। এবং আমরা জানি যে এদেরকে দিয়ে অনেক কুকাজ করানো হয়। যেমন ভীমা কোরাগাঁও একটা মিথ্যা মামলা, তাতে প্রচুর প্রথিতযশা লোকদের অ্যারেস্ট করে আটকে রাখা হয়েছিল, স্ট্যান স্বামীকে জেলের মধ্যে মেরেই দেওয়া হলো। ফলে সিবিআই, এনআইএ এদেরকে দিয়ে এমন এমন কাজ সরকার করায় যে প্রকৃত যে হত্যাকাণ্ডগুলো, ধর্ষণের ঘটনাগুলো, অপরাধগুলো, সেই অপরাধগুলোতে এরা আর তাদের তৎপরতা দেখাতে পারে না এবং তাদের দক্ষতা অনেকাংশে নষ্ট করেছে এই রাষ্ট্র তাদেরকে দিয়ে অনেক বাজে কাজ করানোর জন্য। যেমন যাদের আমরা দেখলাম টিভির সামনে বসে টাকা নিল, সেই নারদা কাণ্ডে একজনেরও সাজা হয়নি। আমরা দেখেছি তার আগে সারদার কোটি কোটি টাকা তছনছ হয়েছে, সেই কোটি কোটি টাকা দিয়ে বহু লোক এখানে বড়লোক হয়ে গেছেন। যারা স্পোক্স পার্সন তৈরি করেছেন তারা একসময় 16 লক্ষ টাকা মাসে মাইনা নিয়েছেন, এবং শুধু মাইনা তাদের নেয়নি, তারা সব বান্ধবী পুষেছে সেই টাকায়। সেক্ষেত্রে মিডিয়াও তো প্রচুর পয়সা পেয়েছে। হ্যাঁ, যখন হ্যাঁ, চিটফান্ড চলতো তখন। যে সমস্ত মিডিয়া গলা ফাটাচ্ছে, তারাও তো সেই সময় চিটফান্ডের টাকায় বিশাল ঢাউস ঢাউস বিজ্ঞাপন চেপে কোটি কোটি টাকা রোজগার। ব্যাপার হচ্ছে যে এই মিডিয়া হাউসগুলো অধিকাংশ হচ্ছে কর্পোরেটের দখলে, এবং রাজনৈতিক ক্ষেত্রে তারা কখনো কেন্দ্রীয় সরকার শাসক দল, কখনো রাজ্যের শাসক দলের পক্ষে নিয়ে কাজ করছে। ফলে তাদের কাছে টাকা পেতে অসুবিধা নেই। যারা রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের শাসক দলগুলোর সঙ্গে নেই বা তাদের বিরুদ্ধে কথা বলে, তারা তার পয়সা পায় না, তাদের শুকিয়ে মরতে হয়। এটাই হচ্ছে বাস্তবতা। ছোট চ্যানেলগুলো, এই সোচ্চারের মতো চ্যানেলগুলো, যারা যে কোনো ঘটনা সমানভাবে সোচ্চার হওয়ার মতো হিম্মত রাখে, তাদের পাশে কিন্তু কোনো কর্পোরেট দাঁড়ায় না, কোনো সরকার দাঁড়ায় না, কোনো রাজ্য বলুন, কেন্দ্র বলুন, কেউ। কারণ এরা সত্যি কথা সঠিক সময়ে তুলে ধরে। যারা তুলে ধরে না, তারা বিভিন্ন সময়ে এই সুযোগগুলো ব্যবহার করে এবং টাকা পাচ্ছে। এবং এখানে পশ্চিমবাংলায় বুঝতে হবে, যে ঘটনাটা আজকে আমরা দেখছি, 2001-এও এই ঘটনা ঘটেছে, 1982 সালেও এই ঘটনা ঘটেছে, এবং অত তাৎপর্যের দিক থেকে আজকের ঘটনাটা অনেক বেশি মানুষের কাছে আশ্চর্যজনক হয়েছে, অনেক বেশি দুঃখ বেশি পেয়েছেন, সবচেয়ে আশ্চর্যের ঘটনা একটা ছোট করে বলি, সেটা হচ্ছে যে সন্দীপ ঘোষকে নিয়ে আজকে এত কথা, এত অভিযোগ, যে সন্দীপ ঘোষকে এই খুন এবং ধর্ষণের মাস্টার মাইন্ড বলা হচ্ছে, সেই সন্দীপ ঘোষকে 2022 সালে একটি ইলেকট্রনিক মিডিয়া, মানে বহু প্রচারিত একটি ইলেকট্রনিক মিডিয়া, যাদের স্লোগান হচ্ছে পড়তে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়,
তারাই তো সম্বর্ধনা দিয়েছিল শ্রেষ্ঠ বাঙালি হিসেবে। কি বলবো? হ্যাঁ, ওকে শিক্ষারত্ন সম্মান দেওয়া হয়েছিল একটি প্রাইভেট চ্যানেলের তরফ থেকে। এটা ঘটনা। যদিও তারা এখন বলছেন যে আমরা প্রতিষ্ঠানকে সম্মানিত করেছি, ওই ব্যক্তিকে নয়, উনি প্রতিষ্ঠানের হয়ে পুরস্কারটা নিয়েছিলেন। সেক্ষেত্রেও প্রশ্ন থাকে যে আরজিকরে যা ঘটনা ঘটে, আরজিকর হাসপাতালের ভেতরে যা চলে, যা চলে এসছে এতদিন পর্যন্ত, তাতে কি প্রতিষ্ঠান হিসেবেও আরজিকরকে সেই মর্যাদা দেয়া যায়? এই মর্যাদা সেদিন তারা দিয়েছিলেন। ফলে এটা আর কিছুই নয়, আসলে সংবাদ মাধ্যমের লোকেরা কোনো খবর রাখে না, কোনো ঘটনা ঘটলে তার পেছনে দৌড়য়। কিন্তু তার আগে যখন ঘটতে থাকে, পেছনে বিহাইন্ড দ্য স্ক্রিন কি হয় সেটা বোঝবার মতো তাদের মেধা, যোগ্যতা, দক্ষতা সংবাদ মাধ্যম হারিয়ে ফেলেছে। ফলে যখন একটা ঘটনা সামনে আসে, ঘটে যায়, তারপরে তারা দৌড়য়। ফলে তাই সেই জন্যই সন্দীপ ঘোষের মতো লোককে পুরস্কার দেওয়া হয়, তাদের প্রতিষ্ঠানকে সম্মান জানানো হয়। ধন্যবাদ দাদা।